আমরাই আজকে সেই ভয়াবহ 21শে আগস্ট, সেই দিনকার কথা নিশ্চয়ই আপনার মনে আছে। আমাদের আমাদের চোখের সামনেই তো এখন সেই ঘটনা ঘটে গেছে। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বিরোধী দলে, তার উপরে আজকে থেকে বোধহয় 22-23 বছর আগে তার উপরে গ্রেনেড হামলা করা হয়েছিল। সেই হামলায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছিল। সেটার বিচার হতে হতে হলো একটা পর্যায়ে বিচার রায় ঘোষণা হলো, বাট ইউনূস সরকারের সময় এসে সেই বিচার থেকে সবাইকে দায় মুক্তি দিয়ে দেওয়া হলো। কিন্তু মানুষের মনে যে প্রশ্ন, যে দর্শকরাও কমেন্ট করছেন যে 21শে আগস্টের বিচার কি তাহলে দিনই হবে না? এই ঘটনাগুলো কে ঘটিয়েছিল, কারা ঘটিয়েছিল, দিবালোকের মতো স্পষ্ট। তারপর আজকে এত বছর পরে এসে সেদিন যারা স্বজন হারিয়েছে তাদের আর্তনাদ তো এখন থেমে যায়নি। এই দায় কি কারো না কারো নিতে হবে না কোনোদিন? জি, 21 আগস্ট 2004-এ সন্ত্রাস ও সারা দেশে বোমাবাজি, আপনার মনে আছে ময়মনসিংহ সিনেমা হলে বোমা হয়েছিল বিভিন্ন জায়গায়, তখন অলরেডি জেএমবিরা জাগ্রত হয়ে গেছে, জঙ্গিরা। তো তার প্রতিবাদে তদানীন্তন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের উদ্যোগে একটা প্রতিবাদ সভা, বিশাল সভা ডেকেছিলেন গুলিস্তানে একটা অস্থায়ী ট্রাকের মঞ্চ করে। এখন আমাদের মুশকিল হয় কি, আমার ব্যক্তিগতভাবে, যে আমরা তো সবসময় অন্যায়ের বিরুদ্ধে সরব থাকি, যার ফলে কোনো ক্ষমতাসীনরাই আমাদের পছন্দ করে না। আর আমরা এটা চাইও না, ক্ষমতাসীনদের কোনো দয়া করুণা, আমরা আমাদের বিবেক নিয়ে চলব। ওই সময় আমি 2004-এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একজন সংগঠক ছিলাম, আর বারে তখন নির্বাচিত সহ সম্পাদক ছিলাম। ব্যারিস্টার রকমউদ্দিন মাহমুদ এবং ব্যারিস্টার আমিরুল ইসলামদের নেতৃত্বে আমরা তখন, ওই সময় বিচার বিভাগের দলীয়করণ বেগম খালেদা জিয়ার সরকার করেছিল, 4 দলীয় বিএনপি জামাতের সরকার। তো তার কিছুদিন আগেই, না তারপরে, হ্যাঁ তার আগেই বোধহয়, অথবা পরে, যাই হোক, বিভিন্ন বিচারপতি নিয়োগ, একদম দলীয় বিচারপতি নিয়োগ দিয়েছিল। তো সেই আন্দোলন যখন আমরা করছিলাম, তো সেই কারণেই তদানীন্তন বিরোধী দল, সংসদের বিরোধী দল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রোগ্রামে আমরা সবাই কেউ না কোনো ভাবে যেতাম, কারণ উনিও তখন স্বাধীন বিচার বিভাগের জন্য আমাদের আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। ক্ষমতায় এসে কি করেছেন সেটা আলাপ করছি পরে। তো যে কারণে আমরা ওই মিটিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণ হোক আমরা অনেকে যেতে পারিনি, কারণ আমাদের তখন কোর্টের এজলাস চলছিল। তো আমরা যখন খবর পেলাম, প্রথমে খবর পাইনি যে আমার, আপনি যে বললেন স্মৃতি, না আমার উজ্জ্বল স্মৃতি, কারণ বেদনাদায়ক কলঙ্কজনক অধ্যায় বাংলার ইতিহাস। তো আমরা খবর পেলাম যে বোমা হামলা হচ্ছে, তখন আমরা জানি না গ্রেনেড হামলা, কারণ গ্রেনেড হামলা বাংলাদেশের আগে কোনোদিন হয়নি। তো আমরা গুলিস্তান সভা মঞ্চ পর্যন্ত যেতে পারিনি। পিরিয়ামিনি মার্কেটের আরো আগের মোড়েই পুলিশ পুরা কর্ডন রেখেছে। পরে নানাভাবে খবর পেলাম, এবং আমি এবং ওই সময় আমাদের অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ আমরা বিভিন্ন হসপিটালে গেলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে শুরু করে আপনার এর নাম কি, আমাদের এই এলাকায় পান্থপথে যতগুলো আছে, সমৃতা থেকে শুরু করে আমাদের আইনজীবী অনেক নেতা নেত্রী, যেমন অ্যাডভোকেট সারা খাতুন, আমাদের বারের সদস্য আওয়ামী লীগ নেতা সুরঞ্জ সেনগুপ্ত, রাজ্জাক ভাই থেকে শুরু করে হানিফ সাহেব। তো আমি বোধহয় 10-12টা মেডিকেল কলেজ বা বিভিন্ন হসপিটাল, মেডিকেল ক্লিনিকে গিয়ে আমি হাঁপিয়ে উঠলাম। মানে এত নির্মমতা, মানুষের যে কষ্ট, গ্রেনেড বিস্ফোরণ তো বাংলাদেশের আগে হয়নি, সেই মহান মুক্তিযুদ্ধের কথা আলাদা। এবং আমার পরে আমি জেনেছি, ঢাকার কোনো পাড়ার কোনো মেডিকেল ক্লিনিকও, ছোট ছোট মেডিকেল হোমও আওয়ামী লীগের নেতা কর্মীদের রক্ত রঞ্জিত হওয়া বাদ ছিল না। আবার সরকারি হসপিটালগুলোতে বাধা ছিল ট্রিটমেন্ট দেওয়ার, যা আমাদের দেশের সরকারদের বৈশিষ্ট্য, দুঃখজনক। তো সেই হিসাবে একটা বর্বরচিত ঘটনা। এবং সেই ট্রাকে শেখ হাসিনা, এবং আমি আরেকটু বলি আপনাকে, আমরা 2004-এ ব্যারিস্টার রকমউদ্দিন মাহমুদের নেতৃত্বে আমরা পরে আমরা একটা তদন্ত কমিটি করেছিলাম, এবং সেইখানে শুধু আওয়ামী লীগের উকিলরা না, বা যারা আওয়ামী লীগ আমরা করি না, আমরা তো ছিলামই, প্লাস ধরেন মুসলিম লীগ মাইন্ডেড আইনজীবী আইনউদ্দিন সাহেব ওই কমিটিতে ছিল, বিএনপি মাইন্ডেড আইনজীবী, সিনিয়র আইনজীবী মারা গেছেন আব্দুল মালেক সাহেবও ছিল, ডক্টর জহির ছিলেন যিনি বিএনপি থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন 2004-এ রকমউদ্দিন মাহমুদের বিরুদ্ধে। অর্থাৎ আমরা একটা সর্বদলীয় বারের কমিটি করেছিলাম, এবং আমরা আহতদের সবার ইন্টারভিউ নিয়েছিলাম,
এবং সেখানে নির্মম ভাবে এখনো বারে আছে সেই তদন্ত রিপোর্ট। এবং সেই তদন্ত কমিটি আমরা রিপোর্ট নিয়ে দেখেছি এবং বিভিন্ন ক্রিমিনাল এক্সপার্ট, পুলিশের এক্সপার্ট, তাদের সঙ্গে কথা বলে দেখেছি। এটা একটা সুনির্দিষ্ট হামলা ছিল, শেখ হাসিনা সহ বিরোধী দলীয় ওই সময়কালে আওয়ামী লীগের সমস্ত নেতৃত্বকে হত্যা করে আরেকটি 15ই আগস্ট ঘটান। এবং আল্লাহর অশেষ রহমত, শেখ হাসিনা নামতে যাবেন এই সময় যুগান্তর না কোন পত্রিকার সাংবাদিক বলেছে, নেত্রী একটাবার ছবি তো নেত্রী শেখ হাসিনা বলে উঠলেন যে তোমাদের আর ছবি তোলা শেষ হয় না। এর মধ্যে আমাদের সাবেক রাষ্ট্রপতি সহধর্মিনী, নিজেও নিজ গুণে গুণান্বিত আইভি রহমান, আওয়ামী লীগ সভানেত্রী, মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন বোধহয়, যাই হোক, তো উনি তখন অলরেডি হাত বাড়িয়েছে। ওই বৈশিষ্ট্যটাই ছিল মঞ্চ থেকে শেখ হাসিনাকে 19 মহিলা নেত্রীরা নামাতো ট্রাকের উপর যে মঞ্চ, উনিও হাত বাড়িয়েছে আর শেখ হাসিনাও নামবেন। এই সময় ওই সাংবাদিক বলেছে নেত্রী একটা ছবি তুলবো, শেখ হাসিনা একটুখানি দাঁড়িয়েছে, আচ্ছা তোলো, বিরক্তির সঙ্গে, কিন্তু ওটাই আল্লাহর অশেষ রহমত ওনাকে বাঁচিয়ে দিয়েছে। তো সেই গ্রেনেডটাই আইভি রহমানের সামনে পড়ে এবং তারপর তো ভয়াবহ অবস্থা। এবং এটা আমি বলছি তদন্ত রিপোর্ট থেকে, কোনো পত্রিকা রিপোর্ট থেকে না, আমাদের আইনজীবীদের তদন্ত রিপোর্ট, বারের তদন্ত। এবং তারপরে তো শেখ হাসিনা গাড়িতে উঠার পরও তো তার বডিগার্ড, কুষ্টিয়া বাড়ি, সেনাবাহিনীর সাবেক অফিসার অথবা সিপাহী হবেন, মাহবুব রহমান জীবন দিয়ে বাঁচালেন, ওখানে ওনাকে গুলি করার চেষ্টা করা হয়েছে। তারপরে তো পুলিশ কোথায় আহতদের রক্ষা করবে, পুলিশ তখন কাঁদানি গ্যাস ছুড়েছে। এরপরে তো নির্মমতা। শেখ হাসিনাকে ধন্যবাদ যে সে পরের দিন হরতাল দেয়নি, অনেকেই বলেছিল হরতাল দিন, উনি বললেন যে আগে তো আমাদের মানুষদেরকে বাঁচাতে হবে। এবং আমার মনে আছে ওই দিনই অথবা পরের দিন বেসরকুন্দিন মাহমুদ সহ আমরা সবাই সুধা ভবনে গিয়েছিলাম বারের পক্ষ থেকে ওনার প্রতি সমবেদনা জানাতে, এবং উনি একদম বিমর্ষ হয়েছিলেন। এত লোকের মৃত্যু, ওনার জন্য ওনার বডিগার্ড মাহবুব রহমানের মৃত্যু, মানে ওনাকে একদম পাজল করে দিয়েছে। তো যাই হোক, তারপর তো আমরা পার্লামেন্টে শুনলাম সরকারি দল থেকে যে বেগম শেখ হাসিনাই নাকি গ্রেনেড নিয়ে ভেঙে ভেঙে গ্রেনেড নিয়েছে, খুব সম্ভবত প্রধানমন্ত্রী তদানীন্তন বেগম জিয়াই বলেছিল। আবার আমাদের বিচার বিভাগের সাবেক বিচারপতি, তখন আপিল বিভাগের জয়নাল আবেদিনের তদন্তে বের হলো যে এটা নাকি কোন বিদেশি দেশ। কিন্তু যাই ঘটুক, বিচার একটা হলো। এখন বিচারের পরে আপনি যেটা বললেন, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ 21 আগস্টের গ্রেনেড মামলায় দ্রুত গতিতে আপিলের হিয়ারিং করে, যেখানে এত মোটা পেপার বুক, এত সাক্ষী, এত কিছু, উনি খুব দ্রুত বিচার শেষ করে সবাইকে খালাস দিলেন। এবং ওই বেঞ্চে যিনি খালাস দিয়েছিলেন তিনি আর বিচারপতি কে মাসাদুজ্জামান, ওনাকে আবার এখন দুদকের চেয়ারম্যান করা হয়েছে। যদিও ওনার ইন্ট্রিগিটি এবং ওনার নিয়ে পুরো বাড়ি অসংখ্য প্রশ্ন আছে, জাতির কাছে প্রশ্ন আছে। তো যাই হোক, তবু তো ধন্যবাদ যে উনি অন্তত একটা লিখেছিল, যে অবজারভেশন দিয়েছিল যে তদন্ত হতে হবে কারা এই হত্যাকাণ্ড করলো, এই জন্য উনি ধন্যবাদ পাবার যোগ্য এত কিছুর পর। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের খালাস বহাল রাখলো এবং ওই অবজারভেশনটাও এক্সপাঞ্জ করে দিল। অর্থাৎ 21 আগস্ট নিয়ে আর কোনো তদন্তের কথা আমাদের আদালত থেকে বলল না। তার মানে কি ওই আইভি রহমান সহ যে 24 জন মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে, তো ওনারা কি তাহলে ডায়রিয়ায় মারা গিয়েছিলেন? ওনারা কি এমনি এমনি ভৌতিকভাবে মারা গিয়েছিলেন? অর্থাৎ কি দাঁড়ালো, যে আপাতত রিভিউ না করা পর্যন্ত আমাদের উচ্চ আদালত থেকে বলে দেওয়া হলো, আপিল বিভাগ থেকে এক অর্থে বলে দিল প্যাসিভলি যে 21 আগস্টের এই ঘটনার ঘটে। এটা আমরা নতুন না, আমরা 15ই আগস্টে নিষ্ঠুর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 3রা নভেম্বরে মুক্তিযুদ্ধের সকল নায়ক, বঙ্গবন্ধুর সহযোদ্ধা, প্রথম সফল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ 4 জাতীয় নেতার হত্যার পরও আমরা আমাদের সুপ্রিম কোর্টের বিবেক নড়তে দেখিনি। আমরা 2007-এ শেখ হাসিনা এবং বেগম জিয়ার জামিন আপিল বিভাগ দেয়নি, হাইকোর্ট দেওয়ার পরও। আমরা 2011 থেকে 2018 থেকে 24 পর্যন্ত আপিল বিভাগ বেগম জিয়ার জামিন দেয়নি। আমরা সব আমলেই কথা বলেছি, দুর্ভাগ্য যে প্রতিবাদও করেছি, দুর্ভাগ্য যে আমাদের কোনো কিছুই বদলালো। এখন আমি আপনাকে বলি, এতে মন খারাপের কিছু নেই। আবার যখন সরকার চেঞ্জ হবে
রিভিউ হবে, রিভিউতে দেখবেন আবার বিচার কি হয়। তবে এই সরকার বা ভবিষ্যতে যারা সরকারে আসবে, আওয়ামী লীগ হোক যেই হোক, তাদেরকে আমি একটা অনুরোধ করবো, আমাদের বিচার বিভাগ যেহেতু সরকারের বিরুদ্ধে কোনো রায় দিতে চায় না, এই জন্য উচিত হচ্ছে ওই আমলেই সমস্ত বিচারের কার্যক্রম শেষ করা। যেরকম আমি আওয়ামী লীগের আইনমন্ত্রী, সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক জেলে আছে, সাবেক অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন সাহেব কোর্টে আসেন না, কোথায় আছেন তাও জানি না। ওনাদের আমার খুব জিজ্ঞেস করার ইচ্ছা যে এই যে যুদ্ধাপরাধী আমাদের রংপুর অঞ্চলের আপনার এটিএম আজহার, তার রিভিউটা কেন ঝুলেছিল এতদিন? 5 আগস্টের আগেই কেন রিভিউটা হলো না? কারণ সৈয়দ রিফাত আহমেদ সাহেবের নেতৃত্বে আপিল বিভাগ তো খালাসের দায়িত্ব নিয়েছিল বোধহয়। আমি এই রায়গুলো সমালোচনা করছি কারণ রায়ে সমালোচনা করা জনগণের বাক স্বাধীনতার অংশ। এটা সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান শেলী সাহেব বলেছে। কাজে আমি এই রায়গুলোর প্রচন্ড সমালোচনা করি এবং আমাদের সবাইকে মনে রাখতে হবে যে বিচারপতি ABM খায়রুল হক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে 5ম সংশোধনী রায় অবৈধ বলেছিল, কেয়ারটেকার রায় একা উনি বাতিল করেনি, আরো 5-6 জন বিচারপতি মিলে বাতিল করেছিল। কিন্তু জেলে কিন্তু প্রায় 1 বছরের বেশি বোধহয় জেল খাটতে হলো কিন্তু খায়রুল হক সাহেবকে রায় লেখার জন্য, বিএনপি বা বিএনপি মাইন্ডেড রাজনীতির বিরুদ্ধে রায় লেখার জন্য। কাজেই কোনো কিছুই আমরা ভালো উদাহরণ সেট করছি না। ভবিষ্যতে কোথায় কখন কোন পদক্ষেপ হবে কেউ জানে না। তবে আমি এটুকু নিশ্চিতভাবে বিশ্বাস করি এবং দুঃখিত, আমি শুরুতেই আইভি রহমান শহীদ 21 আগস্টে শহীদ 24 জনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং এখনো যারা ওই আপনার গ্রেনেডের হামলায় আহত হয়ে স্প্রিংটা নিয়ে পঙ্গুত্বের দিকে জীবনযাপন করছেন, তাদের প্রতি গভীর সহমর্মিতা। এবং আমি মনে করি এই বাংলাদেশে অবশ্যই 21 আগস্টের বিচার হবে, সে রিভিউ করে হোক, আইন করে হোক, বিচার হবে। তবে দুর্ভাগ্য যে আবার তার জন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে, এটাই জাতির ট্র্যাজেডি। যে সরকার সরকার শেখ হাসিনার সরকার না হলে যেরকম বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না, এখন শেখ হাসিনার সরকার না আসলে 21 আগস্টেরও বিচার, আপনি আমি চাই আর না চাই। এবং ওই শেখ হাসিনার আমলেও যখন বিচার বিভাগকে দলীয়করণ করছিল, আমরা তার আন্দোলন করেছি, এই জন্য আমাদের অনেক নিগ্রহ সইতে হয়েছে। আওয়ামী লীগরাও আমাদেরকে বকাবকি করেছে, পারলে ধরে নিয়ে গেছে। একবার তো NSI তে নিয়েই গেল, আমাকে 3-4 ঘন্টা আটকে রাখলো আওয়ামী লীগ আমলে। তারপরে তো নানাবিধ অত্যাচার আছেই। এখনো আমরা চেষ্টা করছি আন্দোলন করার বা করছি, এখনো সরকার মাইন্ড করতে পারে। আওয়ামী লীগের সময় বিএনপির সঙ্গে একসঙ্গে মিলে স্বাধীন বিচার বিভাগ আন্দোলন করেছিলাম, তখন বিএনপির স্বাধীন বিচার বিভাগ ভালো লাগতো, তখন আওয়ামী লীগের ভালো লাগতো না। এখন আওয়ামী লীগের ভালো লাগে স্বাধীন বিচার বিভাগ। এইটা হচ্ছে সেই বিখ্যাত সুরঞ্জিতদার উক্তি যে পুত্রের পিতৃভক্তি বাড়ে বিবাহের সময়, আর বিরোধী রাজনৈতিক দলের সংবিধান আর বিচার বিভাগের প্রতি ভালোবাসা বাড়ে যখন বিরোধী দলে থাকে। এখনো তাই চলছে। তবে 21 আগস্টের বিচার হবে। আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো আছেন। বিদ্যুতের এই আসা যাওয়ার মধ্যে দিয়ে আমাদের আজকের এই আয়োজন লাইভ চলছে আর একবার বাড়ছে। তো দেশে বিদ্যুতের কি অবস্থা সবই জানেন। আমি আপনাকে দোষারোপ করছিলাম যে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন না বোধহয় বিদ্যুৎ আর গ্যাসের সঙ্গে। একটু আলাপ করতে তার আগে আমাদের মূল টপিকটা আজকে 21 আগস্টের হামলা। এই বাংলাদেশে মানে এতগুলো লোক মারা গেল, এটার কোনো ট্রেস হবে না। আমরা পৃথিবীর ইতিহাসে এই জাতি হিসেবে থাকবো যে আমাদের নিজেদের এতগুলো মানুষ মারা গেল, আমরা এর বিচার করতে পারলাম না, কারা মারলো সেটাও আমরা ঠিক মতো বলতে পারি না। আপনাকে যদি এখন পাবলিককে জিজ্ঞেস করি যে ভাই কে মেরেছে, বা যে কোনো একজনকে জিজ্ঞেস করলে মুখে যা আছে, ভেতরে যা আছে সেটা মুখে আনাটা বোধ হয় সহজ না। এই 21 আগস্ট নিয়ে আসলে কি বিচার হবে কোনদিন, আপনার কি মনে হয়? অনেক অনেক ধন্যবাদ পুণ্যা ভাই, এবং আপনার যা দর্শক নিশ্চয়ই তাদেরকেও শুভেচ্ছা আমার পক্ষ থেকে। যেটা বলছিলেন যে বিচার আদৌ হবে কিনা, আপাতত হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। যদি আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসে তখন নয় বিচার হবে, কারণ আইনগতভাবেই সম্ভবত বিচারের সব পথ রুদ্ধ বন্ধ। তার কারণ বিচারটা কি হয়েছে আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি। 5 আগস্টের পরে যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা সেগুলো থেকে একে একে সবাই জামিন পেয়ে যাচ্ছিল, কাউকে কাউকে খালাস করে দেওয়া হচ্ছিল, কোনো কোনো মামলা একেবারে ভ্যানিশ করে দেওয়া হলো।
এবং তার মধ্যে একটা হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। এই মামলা থেকে তারেক রহমান, মানে আজকে যিনি প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আরো যারা ছিলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হোক আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হোক অথবা 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি হোক, সবাইকেই খালাস করে দেওয়া হলো। আমার হতেই পারে যদি আপিলে গিয়ে দেখা যায় যে শক্ত কোনো তথ্য প্রমাণ নেই, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা বলে এই পৃথিবীতে কি কিছু ঘটেনি, অথবা ঘটলে কারা ঘটিয়েছে? আমি সে প্রসঙ্গে আসছি। আমি বলছিলাম যে সব পথ রুদ্ধ বা বন্ধ। কারণ হচ্ছে যে একেবারে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ ঠিক এই মামলা থেকে সব ধরনের সবকিছু মানে নাই করে দেওয়া হয়েছে, তাদের বিচারের রায়ে সবাই খালাস। আচ্ছা, ভালো কথা। কিন্তু হাইকোর্ট যে একটি নির্দেশনা দিয়েছিল যে, মানে আজকে যিনি দুদকের চেয়ারম্যান, সাবেক বিচারপতি জনাব আসাদ সাহেব, তিনি হাইকোর্টে যখন ছিলেন তার বেঞ্চেই এই মামলার শুনানি হয়েছিল, চূড়ান্ত শুনানি। তো তিনি সবাই খালাস করে দিলেন, ভালো কথা। কিন্তু তিনি কিন্তু একটা নির্দেশনা দিয়েছিলেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে, কিভাবে ঘটেছে, তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হচ্ছে আবারও ভালো করে তদন্ত করে দেখতে। এটুকু একটি আশার বাণী ছিল যে না, কোনো একটা তদন্ত হতে পারে। কিন্তু আপিল বিভাগে গিয়ে কি হলো? সৈয়দ রিফাত আহমেদ, যার বাবা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাম করা আইনজীবী ছিলেন, এবং সৈয়দ রিফাত আহমেদ যিনি 5 আগস্টের পর প্রধান বিচারপতি হলেন, তিনিও আজ এ পার্সন, সজ্জন ব্যক্তি আমরা জানি। কিন্তু তিনি যে একটা বিশেষ গোষ্ঠীর পারপাস সার্ভ করেছেন, ডক্টর ইউনূস সরকারের সব ধরনের পারপাস সার্ভ করেছে, তার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে এটি। তিনি হাইকোর্টের নির্দেশনাটাও বহাল রাখলেন না, মানে হাইকোর্টের ওইগুলো সব বাদ দিয়ে দিলেন, যেসব নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট থেকে, যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল। তার মানে কি হলো? মানে একটা চরম ভয়ঙ্কর জঘন্য দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে গেলেন সৈয়দ রিফাত আহমেদ। বা ডক্টর ইউনূস সরকারের ইন্ধনেই তো এটি হয়েছে, স্পষ্ট আমরা বলতে পারি। এটি নিম্ন আদালত তো সরকারের অধীনে, আর উচ্চ আদালত নিয়েও তো নানান ধরনের প্রশ্ন রয়েছে, এবং তার এগুলো বললে আদালত অবমাননা হয় কিনা আমি জানি না, বা না হওয়ার কথা। তার কারণ 5 আগস্টের সময় তো আমরা, 5 আগস্ট পরবর্তী সময় তো আমরা দেখেছি কিভাবে বিচারপতিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছিল, কিভাবে মব ক্রিয়েট করে তাদের পদত্যাগের জন্য দাবি জানানো হচ্ছিল, এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না। নিঃসন্দেহে ডক্টর ইউনূস সরকার যা বলেছে, অন্তত ওই 1.5 বছর সব ধরনের আদালত তাই শুনেছে, আমাদেরকে একটু বলতে হচ্ছে, বাধ্য হয়ে বলতে হচ্ছে। তো যখন রিফাত আহমেদ, মানে প্রধান বিচারপতি, তার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যখন এটি মানে সবাইকে খালাস করে দিলেন এবং হাইকোর্টের ওই নির্দেশনাটাও রাখলো না, তার মধ্য দিয়ে তো আর কিছু থাকে না। তদন্ত, পুনঃ তদন্ত আর কে করবে? হাইকোর্টের নির্দেশনাটা তো বহাল রাখলো না। এই জায়গা থেকে বলছে যে আপাতত এই বিচার যে হচ্ছে বা হবে, বা কোনো আশা বা জায়গা নিয়ে কোনো কথা এরকম শোনানোর সম্ভবত কেউ নেই। দ্বিতীয়ত হচ্ছে কারা ঘটিয়েছে, মানে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল তদন্তের, প্রথমে বললাম যে কেউ না কেউ ঘটিয়েছে, হয়তো তদন্ত হবে, এটুকু একটি আশার জায়গা ছিল। কিন্তু আপিল বিভাগের রায়ের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে 21শে আগস্ট যে ভয়ঙ্কর গ্রেনেড হামলা, এরকম কিছু বাংলাদেশে ঘটেনি। তো ঘটলে তো একটা তদন্ত হতো, কেউ না কেউ ঘটিয়েছে। তা এখন অনেকে মজা করে বলেন, আমি বলি যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সম্ভবত সিঙ্গাই ফু দিলেন, আর 21শে আগস্টের মানে 2004-এ 21শে আগস্টের গ্রেনেড হামলাটি হলো। অথবা মনে করেন যে ওই সময় তো কেউ কেউ বলতেন বা বলেছেন সংসদে দাঁড়িয়ে যে শেখ হাসিনা নিজে ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নাকি নিয়ে গিয়েছিলেন, তিনিই সেটি বিস্ফোরণ ঘটিয়েছেন, নাটক করেছেন। আবার ওই সময় বিচারপতি সুলতান আহমেদ, আমার যদি খুব ভুল না হয়ে থাকে, একটা তদন্ত কমিশন হয়েছিল বিচার বিভাগে নাকি একটা হয়েছিল, তার যিনি প্রধান ছিলেন তিনি বললেন যে এটি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাজ, রয় এটি ঘটিয়েছে গ্রেনেড হামলা। মানে বললাম দুটো
দুটোর যেটাই সত্য হোক, অথবা দুটোই যদি সত্য হয়ে থাকে যে শেখ হাসিনা গ্রেড নিজের ভ্যানিটি ব্যয় করে নিয়ে গিয়েছিলেন, অথবা ভারতের গোয়েন্দা সংস্থা রয়টি ঘটিয়েছে, তাহলে কেউ তো ঘটিয়েছে, তো শেখ হাসিনা ঘটিয়ে থাকলে শেখ হাসিনা অপরাধী, তাহলে তদন্ত হবে না? শেখ হাসিনার বিরুদ্ধে তো তদন্ত হবে, তিনি যদি নিজে এই ঘটনা ঘটিয়ে থাকে বা যদি করে থাকে, তারও তো একটি তদন্ত হবে। কি হলো? কিছুই না। তাহলে এটি কারা ঘটালো? ঘটায়নি কেউ, ঘটেনি কিছু। ওই সময় আচমকা আমরা কোন একটা বিস্ফোরণ শুনতে পেয়েছিলাম, ওই সময় আচমকা ভুল করে টেলিভিশনে নিউজ দেওয়া হয়েছিল, পত্র পত্রিকা খবর ছাপা হয়েছিল। আসলে পৃথিবীতে 21শে আগস্ট গ্রেনেড হামলা বলে কিছু ঘটেনি। যা ঘটেছে নূহ নবীর আমলে, হয়তো প্রাগৈতিহাসিক যুগে, হয়তো সেগুলো রূপকথার গল্প বা মিথ, এর বাইরে কিছু নয়। মানে আমাদের দুর্ভাগ্য যে এই কলঙ্ক আমাদের জাতিকে বয়ে বেড়াতে হবে, আবার আওয়ামী লীগ কোনদিন আসবে কি আসবে না সেদিকে তাকায় থাকতে হবে। বলে আমরাও জাতীয় আশা করে, কারণ এই ধরনের একটা জাতির কাঁধে যদি এরকম কলঙ্ক লেগে থাকে যে এত বড় বড় হত্যাকাণ্ডের বিচার হয় না, তাহলে সেই জাতির আসলে ভবিষ্যৎ থাকার কথা। আমি অন্য প্রসঙ্গে যাই বলবে, আজকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে বহু নাটকীয়তার পর, নাটকীয়তা ইন সেন্স যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তাকে সরে যেতে হয়েছিল। তারপর বিএনপি, অনেকের কাছে এটা প্রত্যাশিত হয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ভোট দেশে, সেটাই হয়েছে। আরো 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন সরকারের 6 মাসের মাথায়। এই পরিবর্তনগুলো আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তাকে অভিনন্দন জানাই একজন নাগরিক হিসাবে। আমাদের বাংলাদেশের যে গৌরবের স্বর্ণ যুগ ছিল ছাত্র রাজনীতি, ধরেন বামপন্থী ছাত্র রাজনীতির মধ্যে মোহাম্মদ ফরহাদ, সাইফুদ্দিন আহমেদ মানি, শামসুদ্দোহা, নুরুল ইসলাম নাহিদ, পরবর্তীকালে মুজিবুল ইসলাম সেলিম, অর্থাৎ আমি ছাত্র ইউনিয়ন ব্যাকগ্রাউন্ড বলছি, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, হায়দার আকবর খান রণ, আবার ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডে চিন্তা করলে সিরাজুল খান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, খালেদ মোহাম্মদ আলী, তারপরে এই যে শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, নূর আলম সিদ্দিক থেকে শুরু করে আব্দুল কুদ্দুস মাখন, এই যে 60-এর দশকের যে আমাদের একটা স্বর্ণালী যুগ ছিল প্রগতিশীল ছাত্র আন্দোলনে, ওইখানে আমি জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেননপন্থী ছাত্র ইউনিয়ন করতেন, এনাদের মতো এত কেন্দ্রীয় লেভেলে হয়তো ছিল না, এবং বিএনপি রাজনীতিতে এবং ওভারঅল রাজনীতিতে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। কথাবার্তায়, আচার আচরণে আমরাও নানা সময় ওনার সঙ্গে বৈঠক করেছি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। এই জন্য আমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাই। আর আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আগ্রহ দেখাইনি, কারণ যেদিন বিএনপি নমিনেশন দিয়েছে ওনাকে সেদিনই আমি জানি, কারণ পার্লামেন্টারি সিস্টেমে যে দল মেজরিটি থাকে, সে যাকে প্রার্থী করে সেই রাষ্ট্রপতি হয়। তবে অনেকের, আমার ছিল না, অনেকের আশঙ্কা ছিল যে ডক্টর ইউনূসের মতো একটা বিতর্কিত, মহসিন রশিদের ভাষায় বিশ্ব বাটপার বা জনগণ মনে করে তাই, এবং যার বিরুদ্ধে অসংখ্য মামলার চেষ্টা চলছে, হাম ট্র্যাজেডি, অলরেডি 900 শিশু মারা গেছে, তার দায়িত্ব অবহেলা, ক্রিমিনাল নেগলিজেন্স, এগুলো তদন্ত করা দরকার। আজকেও দেখলাম প্রধানমন্ত্রীর পাশে বসে আছেন, হয়তো সে সরকারের সঙ্গে সরকারের ছায়াতলে থাকতে চাচ্ছে, কারণ বিপদ হয়তো টের পাচ্ছে। তবে ওনাকে আমরা একটা মেসেজ দিতে চাই জনগণের পক্ষ থেকে, হাজার চেষ্টা হোক ইউনূস সাহেব, আপনার বিচার হবে, আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, পরশু না হোক 7 দিন পরে হবে, 7 দিন পরে না হোক 7 বছর পরে। আপনি যে অপকর্ম করেছেন, আপনি আমার স্বাধীন বাংলাদেশের যে ক্ষতি করেছেন, আই বুঝাইয়া খানের পরে আর এত ক্ষতি কেউ করে। কাজে এই ঘটনা আপনার এবং আপনার এই বিতর্কিত দুর্নীতিবাজ মব স্টার উপদেষ্টা কাউন্সিলেরও বিচার। এখন রাষ্ট্রপতিকে তো ধন্যবাদ, অভিনন্দন জানালাম। আর জনাব তারেক রহমান তার মন্ত্রিসভায় 4 জন মন্ত্রী নিয়েছে, 2 জন প্রতিমন্ত্রী নিয়েছে, এটি রুটিন ওয়ার্ক। আমি মনে করি এটা একটা ডাইনামিক মন্ত্রিসভার গুড জেস্টার। তার সঙ্গে সঙ্গে আরো 6-7 মাস পর ওনার প্রয়োজন হবে যারা ওয়ার্ক করতে পারছে না তাদেরকে বদলানো, কারণ এটা চিরস্থায়ী বন্দোবস্ত না যে 5 বছর মন্ত্রী থাকতে হবে, কারণ সরকার কিছু ডেলিভারি করতে পারছেন। এই যে আমি গ্যাস বিদ্যুৎ বললাম, অন্যান্য বললাম, কাজেই উনি যদি মনে করে যে এই মন্ত্রীদের নিয়ে একটা ওনার মন্ত্রিসভাকে আরো ডাইনামিক করবে, আমরা সেটা প্রত্যাশা করি, কিন্তু ডেলিভারি দিতে হবে, সরকারকে জনসমস্যায় গুরুত্ব দিতে হবে। গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে আছে, কারণ গ্রামের মানুষ শেখ হাসিনার আমলে
বিদ্যুৎ পেয়ে পেয়ে ও তাদের অভ্যাস হয়েছে বিদ্যুতের আলোয় আলোকিত থাকা। তারা অন্ধকার থেকে বেরিয়ে এসেছে। কাজে এখন যদি বিএনপি এটা দ্রুত সমাধান না করতে পারে, তাহলে যেটা হবে, শেখ হাসিনা আরো জনপ্রিয় হবে। বিএনপি চাক আর না চাক তাকে দায়ী করুক আর না করুক। তো সেই হিসাবে আমি আবারও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অভিনন্দন জানাই। আর বর্তমান আমাদের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি সম্মানের ব্যক্তি, উনি প্রথম ব্যক্তি বাংলাদেশের, সব নাগরিকদের মধ্যে উনি প্রথম নাগরিক, কিন্তু সবার মতোই সমান। হ্যাঁ, ওনার বাংলাদেশের রাষ্ট্রপতির রোল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন কেয়ারটেকার সরকার আসে, একটা সরকারের মেয়াদ শেষ করে, তখন নানা ধরনের কর্মকাণ্ড হয়। সেখানে আমরা দেখতে পারবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সংবিধানকে আঁকড়ে ধরে কতটা কাজ উনি করতে পারেন। প্রত্যাশা করি ভালো করবে। যেরকম হাজার বিতর্ক সত্ত্বেও সদ্য পদত্যাগী বা বিদায়ী জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, বীর মুক্তিযোদ্ধা, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দোষগুণ সবারই থাকে। ফেরেশতা ছাড়া, শয়তান ছাড়া দোষগুণ মানুষের থাকে। তো উনি যেভাবে সংবিধানকে আঁকড়ে ধরেছিল, কিংবা এই যে বিএনপি যে একটা নির্বাচনের মাধ্যমে যেভাবেই হোক রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, এখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের অবদান আছে। উনি যদি ইউনূস সাহেবের কন্টিনিউয়াস মব এবং মানসিক অত্যাচারের সামনে মেন্টালি ভেঙে পড়তেন, তাহলে কিন্তু ইউনূস সাহেবদের অনেক ধরনের খেলা ছিল। সেখান থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব জাতিকে রক্ষা করেছে। জাতি শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করবে, এখন যে যাই বলুক। মিজানুর পান্না, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নানান নাটকীয়তা, বিবৃতি, বারবার বিবৃতি, কথা যাবেন কি যাবেন না, একটা টানাটানি। একদিকে মনে হয় পাকিস্তানিরা টেনে ধরে যায় না, ভারতে গেলে সব আবার ভারতে হয়ে যাবে, আবার ভারতের ডিজেলও লাগে, কাঁচামরিচও লাগে। আবার আজকে দেখেন রয়টার্স বলছে যে তারেক রহমান যাচ্ছেন ইন্ডিয়াতে। ইন্ডিয়ার রাষ্ট্রপতি ভবন থেকে একটা বিজ্ঞপ্তি দিয়ে সেটা আবার এক ঘন্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে। এই নাটকীয়তারা কোথায় গিয়ে ঠেকছে বলে মনে করেন আপনি? অনেকের কাছে রাষ্ট্রপতি ভবনে, ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে যে নির্দেশনাটি বা নোটিশ দিয়ে প্রত্যাহার করে নেওয়া হলো, ওইটি নাকি সার্বিক যে নাটকীয় ঘটনাগুলো ঘটছে? সার্বিক, সার্বিক মানে উনি ভারত যাবেন কি যাবেন না, যাবেন কি যাবেন না। প্রথমত হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে যে নোটিশটি দেওয়া হয়েছিল, তাদের কি একটি মহড়া ছিল। ওখান থেকে বলা হলো, একটা নোটিশ দেওয়া হলো যে 22শে আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু আসছেন, তার কোনো নিরাপত্তা বা তার নানান কাজে ব্যস্ততার কারণে এই রাষ্ট্রপতির ভবনের যে মহড়া, সেটি বাতিল করা হলো। এই যে নোটিশটি ভুল করে হোক আর যেভাবে দেওয়া হোক, এটি প্রমাণ করে যে তলে তলে কিছু ঘটছিল, এবং দুই পক্ষ থেকে, মানে ভারত এবং বাংলাদেশ দু রাষ্ট্রের পক্ষ থেকেই তারেক রহমানের সফর নিয়ে মোটামুটি একটা নিশ্চয়তা ছিল, বা প্রাথমিক একটি সিদ্ধান্ত হয়েছিল। নাহলে এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের নোটিশ তো ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়ার কথা নয়, তাই না? যে তাদের ওখানে যে মহড়া, সেটি বাতিল করা হলো। যাই হোক, ভুল করে দেওয়া হয়েছিল, পরে সেটি প্রত্যাহার করা হয়েছে। আর সার্বিকভাবে আমাদের পক্ষ থেকে যা হচ্ছে, বাংলাদেশ সরকার পক্ষ থেকে, দেখুন, এটি নাটক বটে, আমি বলবো সস্তা দরের নাটক। এই নাটকের কোনো মান নেই। যদি আমি আরেকটু সহজ ভাষায় সরাসরি বলি, যে কূটনৈতিক তৎপরতা দেখানো হচ্ছে আমাদের পক্ষ থেকে, বা কূটনৈতিক জায়গা থেকে যেসব কথাবার্তা বলা হচ্ছে, এটা কোনো কূটনীতি নয়। এটি আপনি বলছেন যে একটি পক্ষ টেনে ধরার চেষ্টা করছে আমাদের প্রধানমন্ত্রীকে, বা কোন একটি শক্তি তার ঘাড়ে সওয়ার হয়েছে। এই ঘাড়ে সওয়ার হওয়া শক্তিকে নামাতে পারছে না, অথবা কেউ পিছন থেকে টেনে ধরছে। এদের মন রক্ষা করতে গিয়ে সস্তা দরের নাটক করা হচ্ছে। রয়টার যে সংবাদটি দিয়েছে, বা তার আগে সম্ভবত ইন্ডিয়ান এক্সপ্রেস একটি খবর দিয়েছে, তারেক রহমান সাহেব 22 তারিখ, মানে 23 থেকে 25 তারিখ ভারত সফর করতে পারেন বা করছেন, বা ভারতে যাবেন। আমার ধারণা এর সত্যতা 70 থেকে 80। তার কারণ আমি নিজেও কোথাও কোথাও বলেছি, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের স্ট্যাটাস দিয়েছি যে তিনি যাবেন। তো দেখুন, না গিয়ে উপায় নেই, সোজা কথা। এখন স্বার্থটা আমাদের আগে। ভারতের পক্ষ থেকে যেই
মানে মুখিয়ে বসে আছে তারা, যে আমাদের প্রধানমন্ত্রী যাবেন, বা তারা বেশ উদ্গ্রীব, তারা বেশ আন্তরিক, তারা দফায় দফায় আমন্ত্রণ জানাচ্ছে, দফায় দফায় কথা বলছে। দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনার, তিনি এমন নমনীয় ভাবে কথা বলছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করছেন। অনেকে বলছেন, এই দেখো আমরা চোখে চোখ রেখে কথা বলছি, এই দেখো শক্ত হলে কি করা হয় বা কি হয়, ভারতের মতন শক্তিশালী রাষ্ট্র তারা এখন আমাদের পায়ের কাছে এসে বসছে। দেখুন, এগুলো এগুলো হচ্ছে বালখিল্য কথাবার্তা। ভারতের কি লাভ আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে? তারা কি এমন মানে রাজ্য জয় করবে? ভারতের দুটি স্বার্থ, অবশ্যই ভারতের স্বার্থ আছে। এক হচ্ছে তাদের বর্ডার সিকিউরিটি এনশিওর করা। বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটছে বলে নানান ভাবে অভিযোগ, উগ্র সাম্প্রদায়িকতাবাদের উত্থান ঘটছে, সেই জায়গা থেকে ভারত তার মানে ভারত বাংলাদেশের যে 4,000-এরও বেশি কিলোমিটারের যে সীমান্ত রয়েছে, এই সীমান্ত নিয়ে তারা উদ্বিগ্ন। তারা সবসময় এটি নিয়ে উদ্বিগ্ন। আমাদের তো নিশ্চয় মনে আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমি ভারতকে কি দিয়েছি সারা জীবন ভারত মনে রাখবে। এবং এটি নিয়ে আমরা তখন ট্রোল করেছিলাম, অনেকে ট্রোল করেছে, কি এমন দিয়েছে, ভারতকে সব দিয়ে দিয়েছে, ভারতের কাছে কি দেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা যে ভারত সারা জীবন মনে রাখবে। আসলে শেখ হাসিনা ভারত বাংলাদেশ সীমান্তের জায়গা থেকে সব ধরনের সিকিউরিটি এনশিওর করেছিল। পরেশ বড়ুয়া কিংবা অনুপ চেটিয়া, ভারতের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার যে নেতারা, তাদেরকে আটক করে ভারতের কাছে হস্তান্তর করেছিল প্রত্যক্ষ চুক্তির আওতায়। এটাই শেখ হাসিনা মিল করেছিলেন। এবং ভারতের প্রতি যারা হুমকি ছিল এই দেশের, তাদের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। এই জন্যই শেখ হাসিনা এই কথাগুলো বলেছিলেন। আর ভারতের কি চাওয়া? ভারত যেটি চায়, চীনের প্রভাব মোকাবেলা করা। আমরা দেখছি যে একদিকে কথিত মার্কিন বাণিজ্য চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের দাস অনুদেশ আমরা যেমন পরিণত হয়েছি, আবার অন্যদিকে আমরা চীনের পেটের মধ্যে ঢুকে যাচ্ছি। চীন যে করিডোরের প্রস্তাব দিয়েছে, মানে মিয়ানমার হয়ে বাংলাদেশ, যে তাদের যে অর্থনৈতিক করিডোর, অবশ্য এটা ভালো, আমি বলছি না যে এখানে যাওয়া যাবে না, এটি আমি একবারে বলছি না। কিন্তু আমরা সম্মতি দেওয়ার আগে চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলে ফেললেন যে বাংলাদেশ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হচ্ছে, ঘোষণা দিয়ে দিল। তার মানে বোঝা যাচ্ছে যে এতটাই প্রভাব বিস্তার করছে চীন। তারপর আবার তিস্তা বহুমুখী প্রকল্পে চীনের অর্থায়ন করার বিষয়টি মোটামুটি একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ পক্ষ থেকে, চীনের কাছ থেকে অর্থ নেবে। এই সব জায়গা থেকে চীনের প্রভাব মোকাবেলা করতে চায়। এই জন্যই তাদের এত নমনীয়তা, এই জন্যই তারেক রহমান সাহেবকে তারা নিতে চায়, এই জন্যই তারা আলোচনায় বসে বাংলাদেশকে তাদের আস্থায় নিতে চায় এবং বাংলাদেশের উপরে মানে তারা যে জিনিসগুলো চায় সেই প্রভাবটা বিস্তার করতে চায়। তারা তো চাইবে তাদের জাতীয় স্বার্থের জায়গা থেকে এইগুলো করতে। এই হচ্ছে তাদের চাওয়া। আর আমাদের কি? আমাদের চাওয়া পাওয়ার বিষয় তো আরো বেশি। মনে করেন যে সীমান্তে যে উত্তেজনা রয়েছে, যে পুশের ঘটনা ঘটাচ্ছিল ভারত, হয়তো কিছুদিন ধরে বন্ধ রয়েছে, ঘটাচ্ছিল, তো সেগুলো কিভাবে বন্ধ করা যায়? আমাদের যে বাণিজ্য ঘাটতি, সেগুলো কিভাবে আমরা রপ্তানিটা বাড়াতে পারি? আমাদের যে সীমান্ত হত্যাকাণ্ড, ভারতের বিএসএফ এর মাধ্যমে যেগুলো হয়, সেগুলো কিভাবে বন্ধ করা যায়? এবং সবচেয়ে বড় যে ইস্যু, ভারতের সাথে আমাদের যে 54টা অভিন্ন নদী, তার হিসাবগুলো তো আমাদের নিতে হবে। গঙ্গার পানি বন্টনের চুক্তি 30 বছর মেয়াদী যে চুক্তি, সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, এটা নবায়ন করতে হবে না? মানে ভারতের কাছে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আলোচনা না করা পর্যন্ত যেন এই চুক্তি কন্টিনিউ করা হয়। মানে ভারত কি বাংলাদেশের কাছে ভুটান? আমরা বলবো আর ভারত সেটি একেবারে সুসুর করে মেনে নেবে, কোন ধরনের আলোচনা ছাড়াই সেই চুক্তি নবায়ন করবে বা কন্টিনিউ করবে? এটি হয়? এখানে আমি বলছি যে আমাদের কূটনৈতিক দক্ষতা বা কূটনৈতিক পারদর্শিতা যে কত বড় ধরনের ঘাটতি রয়েছে, এটি তেমন সেইগুলো প্রমাণ করে। এবং আরো বেশি, যেটি নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে, যে
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কয়েকদিন আগে একটি বিবৃতি দেওয়া হলো যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়া সহ ওসমান হাদি হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত আসামি তারা যে ভারতে রয়েছেন তাদেরকে ফেরাতে হবে, এবং আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামি যারা রয়েছে তাদেরকেও ফেরত দিতে হবে। না, এগুলো শুনতে খারাপ লাগতে পারে যে বোধ হয় আমাদের দেশের বিপক্ষে গিয়ে কথা বলছি। ভাই, যদি বাস্তবতা সেটি মানতে হবে, শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, কোন অবস্থাতেই প্রত্যর্পণ চুক্তি আওতায় ফেরত দিবে না। কিন্তু প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়ে না, এগুলো নিয়ে কথা হয়েছে। আপনি বলেছেন, আপনার অনুষ্ঠানে আরো অনেক কথা বলেছেন, আমিও বলছি, এবং আরো অনেকে কথা বলছেন। শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির আওতায় বন্দী হিসেবে ভারতে নেই। তিনি যখন যান তিনি তো বন্দী হয়ে যাননি বা তাকে বন্দী করেনি, এবং তাকে তো ভারত সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই নিরাপত্তা দিয়ে রেখেছে। এবং প্রত্যর্পণ চুক্তির যে একটি বিশেষ ক্লজ, যদি ভারত বাংলাদেশ দুই রাষ্ট্রের কোন এক দেশের কোন এক ব্যক্তি অন্য রাষ্ট্র দিয়ে আশ্রয় নেয়, ওই আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে নিজ দেশে যদি ফেরত দেওয়া হয় তাহলে তার সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হবে। এটা স্পষ্ট রয়েছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে, ভারতের ক্ষেত্রে হতে পারে। মনে করেন যে বাংলাদেশে যে অনুপ চেটিয়া বা পরেশ বড়ুয়া ছিল আটক অবস্থায়, যদি বাংলাদেশ সরকার বা তখন তো আওয়ামী লীগ সরকার ছিল বা বিএনপি সরকার, যে কেউ যদি মনে করতো যে না, তাদেরকে ফেরত দেওয়া যাবে না, তাদেরকে ফেরত দেওয়া হলে তাদের সাথে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মানে আচরণ করা হবে, অথবা তাদের বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে বা বিচার হচ্ছে বা হবে সেগুলো রাজনৈতিক প্রতিহিংসা জায়গা থেকে হবে, তাহলে বাংলাদেশ ফেরত দিত না। অতএব এখানে কোন অবস্থাতেই ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। উল্টো তাদের আদালতে এই বিষয়টি নিয়ে যাওয়া হচ্ছে যে তিনি প্রত্যক্ষ চুক্তির আওতায় পড়েন কিনা, অথবা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে এই রায়টা আসলে জাজমেন্টাল কিনা, আসলে সঠিক কিনা। তারা কিন্তু এখন যদি কেন, আমি নিশ্চিত হয়ে বলছি, চোখ বন্ধ করে বলছি, ভারতের আদালতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তৈরি যাবে, যদি যায় তাহলে আমি বলতে পারি হয়তো যে এটি খারিজ হয়ে যাবে। তারা শেখ হাসিনা বলবে যে শেখ হাসিনার সাথে প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হচ্ছে, কিন্তু তারা বলবে। এবং শেখ হাসিনা ইস্যুতে শুধুমাত্র বর্তমান মোদী সরকার নয়, ভারতের অন্যান্য রাজনৈতিক দলও তারা একমত যে শেখ হাসিনা ইস্যুতে তারা কোনো দ্বিমত পোষণ করছে না, তাকে ফেরত দিতে চাইছে না। আপনি শুনেছেন কোন রাজনৈতিক দল বলছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক? বলছে না তো, অতএব দিবে না, এটি চরম বাস্তব। তাহলে সেই ইস্যুটিকে সামনে রেখে যখন শর্ত জুড়ে দেওয়া হচ্ছে যে তাকে ফেরত দেওয়া না হলে আমাদের প্রধানমন্ত্রী যাবে না, অনুকূল পরিবেশ সৃষ্টি না হলে যাবে না, এটা কোন ধরনের কথা? আর দ্বিতীয় কথা হচ্ছে শেখ হাসিনা ইস্যুতেই আমাদের সব জাতীয় স্বার্থ আটকে থাকবে। আর শেখ হাসিনা ঘোষণা দিয়ে ডিসেম্বরে আসবেন, ওয়েলকাম জানান, ওয়েলকাম জানিয়ে তাকে অ্যারেস্ট করুন, সমস্যা কি? এখন তো আগস্ট মাস শেষ হতে চলেছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাস, ডিসেম্বরে যদি তিনি সত্যি আসেন, সমস্যা কি? তার চেয়ে বড় কথা, সেখানে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি এলে কি পরিস্থিতি হবে, তাকে আটক করা যাবে কিনা, তার চেয়ে বড় কথা আমাদের জাতীয় সব স্বার্থ। এই যে পানি বন্টন চুক্তি, অন্যান্য নদীর পানির হিস্সা, এই যে সীমান্ত ইস্যুতে যে জটিলতা গুলো, এই যে নানান ধরনের বাণিজ্য সংক্রান্ত বিষয়, এইগুলো সব কেন আটকে থাকবে? এই কারণ শেখ হাসিনা প্রাসঙ্গিক নয়। এটি তো সরকারের নির্ধারক থেকে শুরু করে সরকারের যারা স্টেক হোল্ডার আছে, সরকারের সমমান যে রাজনৈতিক দলগুলো আছে, এনসিপি, জামাতে ইসলামী, তারা সবাই হচ্ছে শেখ হাসিনা প্রাসঙ্গিক নয়। তার শেখ হাসিনা যদি প্রাসঙ্গিক না হয়ে থাকে তাহলে এত শর্ত কেন? শেখ হাসিনার সাথে আমাদের অন্য সবকিছু আটকে থাকবে কেন? অতএব যা কিছু হচ্ছে এগুলো মোটেই কূটনৈতিক সুলভ দক্ষতার পরিচয় দেওয়া হচ্ছে না। এবং আমার ধারণা, রয়টার্স যেটি বলেছে, ইন্ডিয়ান এক্সপ্রেস যেটি বলছে, এই ধারণা আগেই পোষণ করে রেখেছি, তারেক রহমান সাহেব যাবে, এবং আমার ধারণা তিনি নিজে যেতেও ইচ্ছুক। তিনি এত কাঁচা মানুষ নন, এত কাঁচা বুদ্ধির মানুষ নন যে তিনি এত মানে কি বলা যায়, কি একেবারে অসামঞ্জস্যপূর্ণ কোন ধরনের কোন তার নীতির পরিচয় নেবেন।
সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেটা বলছিলেন ওটাই, যে বিশেষ একটি শক্তি যখন ইউনুসের যারা দোসর, যারা এই যে কথিত বিপ্লব করেছে, এই যে এনসিপি, জামাতে ইসলামী, এদেরকে পুষ্ট রাখতে দিয়ে, অথবা এক বাক্যে যদি বলতে হয়, পাকিস্তান পন্থী যারা রয়েছে বা পাকিস্তানকে খুশি করতে বিএনপির ভেতরে একটি অংশ রয়েছে পাকিস্তান পন্থী, এটা ওপেন সিক্রেট, এদেরকে খুশি রাখতেই তারেক রহমান সাহেব সম্ভবত সামলাতে পারছেন না, এবং তিনি শেষমেশ যাবে, এটি আমার ধারণা, যাওয়া উচিত। বলে বলেই আপনার সঙ্গে আলোচনা চলতে চলতে আমি বিদ্যুৎ বিভাগে করেছি, আপনি খেয়াল করেছেন হয়তো, এবং এরপরে আইপিএস সাপোর্ট এখন চলছে। একজন দর্শকের একটা সেকেন্ড একটা কমেন্ট আছে, এটা একটু পড়ে শোনাতে চাই আমি এই ফাঁকে, যে ফেসিস্ট হাসিনা 15 বছর বিদ্যুৎকে বাড়ি যেতে দেয় নাই, এখন হাসিনা নাই তাই মনের সুখে ঘুরে বেড়াচ্ছে বিদ্যুৎ। একটু ফান করে বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনা তো 15 বছর বিদ্যুৎ। আমিও দর্শকের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমিও একটু হালকা মুডে বলি। আপনার বোধহয় পূর্ণিমা ভাই মনে আছে, ইউনিভার্সিটি জীবনে আমাদের খুব জনপ্রিয় নাটক ছিল বহুব্রীহি, স্কুল কলেজ জীবনে হুমায়ুন আহমেদের, আপনার দেশের লোকে। তো সেখানে ওই কাদের দুলাভাই চরিত্র করেছিল প্রখ্যাত অভিনেতা আলী জাকের, আর আবুল হায়াত এখনো বেঁচে আছেন, উনি দুলাভাই। তো ওই আলী জাকের বলে যে এক লোক দুলাভাইকে গালমন্দ করেছিল, তা আবুল হায়াতের মাথায় পানি ঢালছে। তো ওই আলী জাকের বলছে, দুলাভাই জোর করে তো মানুষের মুখ বন্ধ করতে পারবেন না, মানুষ তার সত্য কথা বলবেই। তো বর্তমান সরকারকে অনুরোধ করি, আপনি বক্তৃতা দিয়ে বিবৃতি দিয়ে মানুষকে বন্ধ করতে পারবেন না, মানুষের সমস্যার সমাধান করুন, তাহলে মানুষ কথা বলবেই। বলে আমি এই পর্যায়ে একটু আমাদের শেষ টপিক আজকের জন্য, এটা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। একটা গন্ধ পাওয়া যায় কি? মানে তিনি এই ভারত যাচ্ছেন কি যাচ্ছেন না, আবার ভারতের রাষ্ট্রপতি দপ্তর একটা বিবৃতি দিয়ে সে বিবৃতিটা প্রত্যাহার করে নিল। এদিকে রয়টার্স খবর করেছে যে না, প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন ইন্ডিয়ায়। সর্বোচ্চ আলোচনা আছে যে পাকিস্তান পন্থীদের চাপে তিনি ভারত সফরটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, এবং তাকে আসলে ভারত সফর করতে হবে, ভারতকে 100% অ্যাভয়েড করার সুযোগ নেই। আপনার কি মনে হয়? না, বিএনপি এবারই প্রথম ক্ষমতায় আসেনি, জিয়াউর রহমানের শাসন আমল বাদই দেন, তখন তো নানা সিস্টেমে, ইভেন বেগম জিয়া যখন 91-তে ভোটের মাধ্যমে হলো, আবার 2001-এ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হলো, প্রত্যেকবারই উনি ভারত সফরে গেছেন। 94-তে তো ভারত সফর শেষে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল গঙ্গার পানির ইস্যু, উনি বলেছিলেন আমার মনে ছিল না। আমি এটা দোষগুণ বলছি না, আমি স্টেটমেন্ট দিচ্ছি, উনি বলছে আমার এই কথা মনে ছিল না, পানি সমস্যা নিয়ে আলাপ করতাম। তো সেই পানি সমস্যার সমাধান তো 96 সালে শেখ হাসিনা প্রথমবারের প্রধানমন্ত্রী হয়ে ভারত সরকারের সঙ্গে সমঝোতা করে, এবং অনেক আমাদের জন্য অনেক সুবিধা বয়ে এনেছিল শেখ হাসিনা। পরবর্তীকালে শান্তি চুক্তি হলো, দীর্ঘদিনে পাহাড়ে রক্তপাত বন্ধের একটা উদ্যোগ শেখ হাসিনা সরকার নিল, এবং ওইখানকার তখনকার প্রধানমন্ত্রী দেবগৌড়া, প্রধানমন্ত্রী পরবর্তীকালে আইকে গুজরাল, আপনার থার্ড পার্টি অ্যালায়েন্স আর কি। আবার ভারত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল বামপন্থী নেতা, বিশাল নেতা, জননন্দিত নেতা জ্যোতি বসু, উনিও সাহায্য করেছিল। যদিও 11 সালে মনমোহন সরকার চেয়েছিল তিস্তা চুক্তি করতে, কিন্তু এখন যে পতন হয়েছে নির্বাচনের মাধ্যমে নিষ্ঠুরভাবে, তার ভাস্তার দুর্নীতি, অপরাধ, তার চৌর্যবৃত্তি, তো সেই মমতা ব্যানার্জি তো 11 সালে তিস্তা চুক্তি বাগড়া দিল। এখন আমি আমার পররাষ্ট্রনীতিকে, যে আমার দেশের পররাষ্ট্রনীতিকে যেভাবে দেখতে চাই, সেইটা হচ্ছে আমরা সব দেশের সঙ্গেই বৈঠক করব, যাব, আমার প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, চোখে চোখ রেখে আমরা টেবিলে কথা বলবো, আমার স্বার্থ সর্বোচ্চ আদায়ের চেষ্টা করব, আবার প্রতিবেশী দেশের স্বার্থ আমরা রক্ষা করার চেষ্টা করব, আমার দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে। তো সেটার জন্য তো টেবিলে বসতে হবে, সেটার জন্য তো এরকম বাগড়া বিবৃতি দিয়ে লাভ হবে না। আর আমি বিএনপি সরকার আমাদের চেয়ে অনেক অনেক যোগ্য আমি মনে করি, আমরা তো সাধারণ মানুষ, কিন্তু ইতিহাস ভূগোল এগুলো না পড়লে মুশকিল হয়। শেখ হাসিনা ভারতের আপামর মানুষের কাছে খুবই জনপ্রিয়। আপনি রাহুল গান্ধীর ইদানিং স্টেটমেন্টটা খেয়াল করেছেন বোধহয়, এবং এটা রাহুল গান্ধী, মাতৃতুল্য বলেছে শেখ হাসিনা। হ্যাঁ, এটা রাহুল গান্ধীর না। আপনি উত্তরপ্রদেশের নেতা মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদব, বিহারে নীতিশ, লালু প্রসাদ, সাউথে
আপনার ওই যে তামিলনাড়ু থেকে শুরু করে কেরালা ও ত্রিপুরা, পুরো ভারতে। কারণ ভারত মনে করে যে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে, আর যাই হোক, ভারতে যারা স্বাধীনতা, ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী, তাদেরকে আওয়ামী লীগ সরকার কখনো কোনো সেফ হাউস দেয়নি, এবং এটা ঠিকই করেছে আওয়ামী লীগ। আমরা আমাদের আরেক প্রতিবেশীর ঘর ভাঙার কাজ আমরা করব কেন? তাহলে তো ওরাও আমার ঘর ভাঙার কাজ করবে। তো সুতরাং একটা জেন্টেলম্যান ছিল। আর এই সুযোগে আমি আপনি যদি কোনোদিন ভারত বিরোধী যারা রাজনীতি করে তাদের সঙ্গে একটু আমাকে একদিন বসার ব্যবস্থা করেন পূর্ণিয়া ভাই, একটা অনুরোধ রাখছি আপনার কাছে, আপনার মতো একজন বিদগ্ধ সাংবাদিককে। আমি ওনাদের কাছ থেকে একটু তথ্য প্রমাণ চাই যে শেখ হাসিনা ভারতের কাছে আমাদের কি কি জিনিস বিক্রি করে দিয়েছে, তাহলে আমরা ওই লিস্টটা নিয়ে একটু ফিরিয়ে আনার চেষ্টা করতাম। আমার জানা মতে শেখ হাসিনা কোনো কিছু বিক্রি করেনি। প্রত্যেক সরকারই, অ্যাটলিস্ট শেখ হাসিনার সরকার আমি বলবো, কখনোই ভারতের কাছে কোনো কিছু বিকিয়ে দেয়নি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্য সমালোচনা আমাদের আছে, সেটা ডোমেস্টিক বিষয়, অভ্যন্তরীণ বিষয়, বিচার বিভাগ অত্যন্ত, ভোটাধিকার রক্ষা না করা ইত্যাদি। তো সুতরাং আমি কথায় ফিরে আসি, আমি চাই যে আমাদের প্রধানমন্ত্রী ভারত কেন, সব দেশেই যাবেন, আমাদের দেশের স্বার্থ রক্ষা করতে হবে। ভারত এমন একটা বড় রাষ্ট্র প্রতিবেশী যে আমাদের কোনো জিনিসের সংকট হলে, হ্যাঁ, আমরা ভারতের কাছ থেকে টাকা দিয়ে কিনি, আমরা কারো কাছে দান নেই, নিতে চাই না, অনুদান না। কিন্তু ধরেন আপনি ব্রাজিল থেকে পেঁয়াজ আনবেন না ভারত থেকে আনবেন, অর্থাৎ আপনি তো ভারত থেকে আনতে হবে, কারণ এটা আমার কুইক আসে, 24 ঘন্টা 36 ঘন্টায় চলে আসবে, বেনাপোল বর্ডার দিয়ে, এদিকে কসবা দিয়ে, ওদিকে হিলি দিয়ে। এবং যেটা ডিজেল সংকট বিএনপি তো মোকাবেলা করলো ভারতের সাহায্যে। এবং ট্র্যাজেডি হচ্ছে শেখ হাসিনার টেনে দেওয়া, শেখ হাসিনার গভর্নমেন্টের টেনে দেওয়া পাইপলাইনের সাহায্যে। এখানে আমি একটা ক্যাভিয়েট দিয়ে রাখি, ধরেন প্রত্যেক সরকারি উন্নয়ন করে কেউ কার ভ্যানিটি ব্যাগ থেকে বা পকেট থেকে, মানি ব্যাগ থেকে আনে না, জনগণের পরের টাকাই সব হয়, কিন্তু ভিশনারি দৃষ্টি থাকে। শেখ হাসিনার উন্নয়ন এবং দেশের মানুষের কল্যাণের জন্য এখন যে যাই বলুক, বাইরে যাই বলুক, ভিতরে প্রত্যেকেই স্বীকার করে যে অসাধারণ, মানে আমি তো বলবো আপনার হচ্ছে কি বলা যায়, আমি বলি এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে, উনি মনেস্টার উন্নতি করেছে, মানে রাক্ষসীর মতো উন্নতি করিয়েছেন বাংলাদেশ, আনহার্ড অফ। এবং এটা ওনাকে প্রিমিয়াম দেবে, দিচ্ছে অলরেডি, উনি জনপ্রিয় হচ্ছে। সেখানে বিএনপি কে জনপ্রিয় থাকতে গেলে ওনার চেয়ে তো বেশি উন্নয়নের কাজে হাত দিতে হবে, এই ফাইটটা করতে হবে। আর যে কারণে আমি মনে করি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী ভারত সফর করা উচিত, অন্যান্য দেশেও যাওয়া উচিত। আর এখন পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোমেসিতে 100% ফেল। ডিপ্লোমেসির কিছু ভাষা আছে। আমার এক ছাত্র জীবনে আমার এক ছাত্র নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণিয়া ভাই আমাকে বলেছিল, তুমি আমি তো লতিফ হলের ছাত্র ছিলাম, 3 হল বলতো, লতিফ এস এম আমির আলী বলতো যে তুমি রাত্রে 10টায় আমরা মিছিল করতাম সপ্তাহে 2 দিন, তো বলতো যে লতিফ হলের গেটে দাঁড়িয়ে তুমি যে স্ট্রিট কর্নারে বক্তৃতা দিবা, ওইটা প্রশাসনিক ভবনের পশ্চিম চত্বর, মানে ঢাকায় যেরকম অপরাজয় বাংলা, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের রাজশাহীতে ছিল পশ্চিম চত্বর প্রশাসনিক ভবন, বলে ওখানকার বক্তৃতা এক হবে না, আবার এক হবে না সংবাদ সম্মেলনের ভাষা, আবার এক হবে না আমরা যখন উপাচার্যের সঙ্গে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৈঠক করতে যেতাম। তো সব সব জায়গারই একটা ভাষা আছে, একটা ড্রাফট আছে, একটা ক্রাফট আছে। অত্যন্ত আনফরচুনেট যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিল বা পরে যে শর্ত দিল, হাস্যকর দিয়ে, এটা দিয়ে ডিপ্লোমেসিতে আমাদেরকে খেলো করেছে। আমার দুঃখটা হচ্ছে বিএনপি ভালো করুক চাই খারাপ করুক, আওয়ামী লীগ ভালো করুক চাই খারাপ করুক, তার চেয়ে আমার জরুরি বিষয় আমার দেশ যেন অপমানিত না হয়। আর বিএনপি সরকারকে একটা মনে রাখতে হবে, ভারত শেখ হাসিনাকে কখনো ফেরত দেবে না, আপনি লিখে রাখবেন, অতীতও দেয়। আপনার মনে আছে 75-এর 15ই আগস্টের বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে সপরিবারে হত্যাকাণ্ডের পর কাদের সিদ্দিকী ভারতে গিয়ে ওখান থেকে যুদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশের জিয়াউর রহমান সরকারের বিরুদ্ধে। 77-এর নির্বাচনে ইন্দিরা গান্ধী হেরে গেলেন, আসলো ঘোর ইন্দিরা বিরোধী তদানীন্তন জনতা দলের নেতা মোরারজি দেশাই। জিয়াউর রহমান সরকার আশা করেছিল কাদের সিদ্দিকীদের ভারত ফেরত দেবে। মোরারজি দেশাই কাদের সিদ্দিককে বলেছে, ঠিক আছে তুমি গোলাগুলি বন্ধ করো, তোমার যতদিন ইচ্ছা থাক। এবং থেকে তো কাদের সিদ্দিকী বোধহয় 91 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে আসে। তো সুতরাং এইটা নিয়ে তর্ক করে লাভ নাই। আপনি বরং এই পররাষ্ট্র মন্ত্রণালয় এই স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করলো
যে শেখ হাসিনাই এখন রাজনীতির সবচেয়ে বড় সংকট বা বড় সম্ভাবনা। অর্থাৎ জনগণের গ্যাস বিদ্যুতের সমস্যা, অন্যান্য বাণিজ্য ঘাটতি ভারতের সঙ্গে আমার পানি চুক্তি করা দরকার, সীমান্তে কিলিং বন্ধ করার ব্যাপারে যৌথ উদ্যোগ দরকার, উভয় দেশে জঙ্গিবাদী তৎপরতার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। রাজনীতিকে, ডোমেস্টিক রাজনীতিকে অ্যাড্রেস করার জন্য আমি একটা প্রশ্ন রাখতে চাই। তারেক রহমানের এই জন্যই ভারত সফর করতে হবে, নাহলে তো মনে হবে যে এনসিপি এনসিপি এই সরকার চালাচ্ছে। দুর্ভাগ্য আমাদের যে আবার পার্লামেন্টের চিফ হুইপ যে শেখ হাসিনাকে না ফেরত দিলে আর ভারতের সঙ্গে নীতি কি হবে এটা না হলে আপনি যেতে পারবেন না। তো তারেক জিয়া যদি এখন এই বছরে না যায় তাহলে তো বুঝতে হবে এনসিপি বিএনপি চালায়, বিএনপি চালায় না। ভারতের সঙ্গে কেন, সব দেশের সঙ্গে আমরা মাথা উঁচু করে আমাদের পররাষ্ট্রনীতি চালাবো। আমি তো আপনাকে আপনার মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে ভারত বিরোধী যারা রাজনীতি করে তারা আমার সঙ্গে একদিন বসুক, আমাকে যুক্তি দিয়ে দেখা কোথায় কোথায় শেখ হাসিনা ভারতের কাছে আমাদের স্বার্থ বিকিয়ে দিয়েছে। বরং আমি তো জানি স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব কাজ হয়েছে। এবং এর বড় প্রমাণ তারও আগে 72-এ বঙ্গবন্ধু 10ই জানুয়ারি দিল্লিতে নেমে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন when your army will live in my country, ইভেন তখন উনি প্রধানমন্ত্রী হয়নি, বাংলাদেশ রাষ্ট্রপতি ছিল। তো এবং বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চে 72-এ ভারতীয় সৈন্য ফেরত গিয়েছিল। এই ভারত বিরোধী মূর্খদের বলেন সৌদি আরবে এখনো মার্কিন সৈন্য রয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার আগ পর্যন্ত সমস্ত পূর্ব ইউরোপীয় দেশে রেড আর্মি ছিল। ইট ইজ মিস্টার শেখ মুজিবুর রহমান, ফাদার অফ দি নেশন, যে ওনার দৃঢ়তার জন্য ভারতীয় সৈন্য 3 মাসের মধ্যে চলে গিয়ে। কাজেই লম্বা লম্বা কথা বলে লাভ হবে না। শেষ করব আজকে সংক্ষিপ্ত আলোচনা একটা জনদুর্ভোগের দিকে নজর দিয়ে ছোট্ট করে আপনি সেটা টের পাচ্ছেন। বাংলাদেশ ঢাকা শহরেই তো আছে, বিদ্যুৎ আর গ্যাসের কি পরিস্থিতি বর্ণনা করার কিছু নাই। আমরা যখন আলোচনা করছি প্রত্যেকটা ইন থেকেই শুনি, আবার ঢাকায় যেখানে মুখ করি, গ্রামে যেখানে মুখ করি, বিদ্যুৎ এবং গ্যাস এই ভয়ঙ্কর একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। দোষ সবটা আওয়ামী লীগের। অন্তত তথ্য উপদেষ্টার কথা যদি মেনে নেই, তো আওয়ামী লীগের দোষ। 2.5 বছর আগে তারা জানতো, 2.5 বছর পরে বিএনপি ক্ষমতায় আসার 6 মাস পরে এইভাবে বাংলাদেশের বিদ্যুৎ এবং গ্যাসের ক্রাইসিস শুরু করতে হবে। তাই তো ব্যাপারটা নাকি? আমি যা বলছি এখন তারা দেশের সত্তা কথা, এখন তাদের কথা তো মানতেই হবে, তাই না? কিন্তু তাদের কথা মানলো, তারা অর্ধেকটা বলে অর্ধেকটা বলে না। হ্যাঁ, মনে করেন যে সব দোষ দ্বন্দ্ব ঘোষ। এই যে ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন 1.5 বছরের, কোন ইস্যুতে আপনি ডক্টর ইউনূসকে দোষারোপ করতে দেখেছেন? কোন ইস্যুতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতন অর্থনীতিবিদেরা যারা আওয়ামী লীগের প্রবল সমালোচিত ছিলেন, বা সিপিডির মতন গবেষণা প্রতিষ্ঠান, তারা তো বলেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেই জায়গায় দেশের অর্থনীতিকে রেখে গিয়েছিল তার চেয়ে আরো বাজে অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায় ডক্টর ইউনূস রেখে গেছে। এখন দেশের অর্থনীতি নিয়ে যে সমস্যা, এখানে আওয়ামী লীগ কিছু রেখে যায়, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। বিদ্যুতের সমস্যা আওয়ামী লীগ শেষ করে গেছে। রাজনৈতিক সমস্যা আওয়ামী লীগের দোসররা বা ফ্যাক্টরিবাদী যারা আছে তারা সমস্যা করছে। কূটনীতির সমস্যা, সেখানেও শেখ হাসিনা, এখানে শেখ হাসিনা সত্য, মানে সব কিছুতে শেখ হাসিনা। এখন শেখ হাসিনা প্রাসঙ্গিক নয়, আবার শেখ হাসিনা সব জায়গাতেই আছেন, রাজনীতিতে, কূটনীতিতে, অর্থনীতিতে, সব জায়গাতে আছেন। অতএব এই মানুষগুলোর কথা বার্তা যে কতটা স্ববিরোধী, এগুলো থেকে প্রমাণ পাওয়া যায়। বিদ্যুতের কথা যারা বলতে হয়, আপনি তো বলছেন যে ছোট করে আলোচনা করে শেষ করবেন, আসলে কিন্তু অনেক দীর্ঘ বিষয়, আমি ছোট করে বলি। দেখুন, বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, এটি চরম সত্য কথা। আওয়ামী লীগ আমলে আমি যখন মাঠে সাংবাদিকতা করতাম, তখন আমার কয়েকটি বিট ছিল নির্দিষ্ট, তার মধ্যে একটি বিট ছিল জ্বালানি বিট। তো জ্বালানি বিটে কাজ করতে গিয়ে মোটামুটি এইসব সম্বন্ধে আমার কিছু ধারণা আছে। আমি মহাপণ্ডিত নই, কিছু ধারণা আছে। সত্য কথা যে আমরা আমদানি নির্ভর হয়ে থেকেছি, আমরা আমাদের নিজস্ব শক্তি কাজে লাগাইনি, তা নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। কিন্তু 2013-14 থেকে 2024 পর্যন্ত
হাতে গোনা 2-4টা দিন বা একটা সংক্ষিপ্ত সময়, খুবই ক্ষুদ্র সময় ছাড়া লোডশেডিং কি আমরা তো ভুলে গিয়েছিলাম। বাংলাদেশে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছিল, মানে অর্জনের জায়গায় নিয়ে গিয়েছিল, যে প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। আর বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন দাঁড়ালো 17,000 থেকে 17,000 প্লাস, 17,200 বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বিএনপি যখন 2006 সালে ক্ষমতা থেকে যায় তখন বিদ্যুতের উৎপাদন ছিল 3,200 মেগাওয়াট, মানে সরি, বিএনপি যখন ক্ষমতা আসে 2001 সালে, 4 দলীয় জোট সরকার, আর যখন ক্ষমতা থেকে যায় 2006 সালে, তখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল, উৎপাদন হতো 3,600 মেগাওয়াট, অর্থাৎ 5 বছরে মাত্র 400 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করতে পেরেছিল জাতীয় গ্রিডে। তাহলে তারা যখন এই কথা বলে যে আওয়ামী লীগের দোষ সব, এই লোডশেডিং ইত্যাদি ইত্যাদি যা করছে, গ্যাস নাই, আরে বাবা, আওয়ামী লীগ তো 2টি এলএনজি টার্মিনাল করে গিয়েছিল কক্সবাজারে, মহেশখালীতে, আর একটি এখন অগ্নিকাণ্ডের দুর্ঘটনার কারণে বন্ধ আছে, এখনো সেটি উৎপাদনে যেতে পারেনি। সেটাই তো রেফারেন্স দেওয়া হচ্ছে, সেই আওয়ামী লীগ আমলে করা 2টি এলএনজি টার্মিনাল। তাহলে আওয়ামী লীগ যদি ওই 2টি না হতো তাহলে কি হতো? দেখুন কথাবার্তা কতটা সব বিরোধীরা, এবং বলছে যে আওয়ামী লীগ কিছুই করেনি। এবং প্রধানমন্ত্রীও বলেছেন, খোদ প্রধানমন্ত্রী। আমার কষ্ট হয় যে প্রধানমন্ত্রীকে এইসব তথ্য কারা দিন, কারা দিচ্ছে? প্রধানমন্ত্রী যে বিভিন্ন সময় তার বক্তব্যে ভুল তথ্য বা অসত্য তথ্য, অথবা মানে বাস্তবতা নির্ভর নয় এমন সব তথ্য দিচ্ছেন মাঝে মধ্যে, অথবা তার স্লিপ অফ টাং হচ্ছে কিনা আমরা জানি না, তাকে তো মানুষের কাছে হাস্যরসের পাত্র করা হচ্ছে একটি বিশেষ গোষ্ঠী, তার মিডিয়া উইংয়ের অথবা অন্য কেউ। আমার ধারণা ইচ্ছাকৃতভাবে এগুলো দিচ্ছে তাকে বিপদে ফেলার জন্য। শেষ করতে চাই, মোদ্দা কথায় 6 মাস হয়ে গেল, বিএনপির প্রস্তুতি কি? ঠিক আছে, সব আওয়ামী লীগের দোষ। বিএনপি গত 6 মাসে কি প্রস্তুতি নিয়েছে? কয়েকটি দরপত্র আহ্বান করেছে, কয়েকটি টেন্ডার আহ্বান করেছে, এই আর উদ্যোগ, আর প্রস্তুতি। মানুষ এগুলো শুনে আর অভ্যস্ত হচ্ছে না। এগুলো পূর্ণ বিষয়, মানুষের ভিড় দেয়ালে ঠেকে গেলে কে কতটুকু উৎপাদন করে গেছে আর কে কতটুকু পারছে না, কার কারণে পারছে না, এগুলো মানুষ দেখবে না। এটাই চরম বাস্তবতা। মানুষ দেখবে এখন আমার সামনে কি বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে। আমি আবারও বলি আওয়ামী লীগের সরকার সময়, কিন্তু তার বদলে যে তাৎক্ষণিক ভাবে যে বিদ্যুতের উৎপাদন বাড়ালো আওয়ামী লীগ, উইথ রেন্টাল পাওয়ার প্ল্যান্ট দিয়ে হোক, রেন্টাল পাওয়ার প্ল্যান্ট দিয়ে হোক, যেভাবে হোক, আপৎকালীন সময় যেভাবে আওয়ামী লীগ ট্যাগ দিয়েছে, তার কারণে যে অর্থনৈতিক চাকা ঘুরেছে, শিল্প কলকারখানায় উৎপাদন বেড়েছে, সেটা একটা জায়গায় নিয়ে গেছে বাংলাদেশকে। এখন কি হচ্ছে? একটা পর একটা বিদ্যুৎ কেন্দ্র শাটডাউন হচ্ছে। এদিকে 900-র মতন টেক্সটাইল, শুধু 900-র মতো টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে, হাজার হাজার মানুষ বেকারত্বের দিকে যাচ্ছে। এর প্রভাব বিএনপি কতটুকু অনুধাবন করতে পারছে আমরা জানি না। যদি অনুধাবন করে ভালো, আওয়ামী লীগকে দোষ দিন, সব করুন, কিন্তু কাজ করে দেখান, কাজ করে দেখান। যদি কাজ করে দেখাতে পারেন, সব মানবো। আওয়ামী লীগ চোর ছিল, বাটপার ছিল, ফ্যাসিবাদী ছিল, সব মানবো। আপনারা করে দেখান। থ্যাংক ইউ ভেরি মাচ পান্না, অনেক ধন্যবাদ।